ওরা বের করেছিল আমার মাকে মাছলে চাবুক দিয়ে বাবার মুখটা থেতলে দিল। আমাদের মেরে ফেলবে, ওরা মেরে ফেলবে আমাদের মেরে ফেলবে। এই ঝিলিক, ঝিলিক, কি হয়েছে? হ্যাঁ, কি হলো? নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। নিশিটা গল্পের আড্ডায় আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। রোমহর্ষক টানটান উত্তেজনা মানেই নিশিটা গল্পের আড্ডা, আর তাই আজকে হাজির হয়েছি বেশ একটু ভিন্ন স্বাদের একটি রোমহর্ষক গোয়েন্দা কাহিনী নিয়ে। সুলেখিকা চন্দ্রিমা মণ্ডলীর কলমে সিংহদুয়ারের রহস্য। আজকের গল্পটি নেওয়া হয়েছে কালচিত্র প্রকাশনীর পার্বণী শারদীয়া সংকলন থেকে, এবং যেটি কলকাতা বইমেলাতেও প্রকাশিত হয়েছে। ঘুমের মধ্যেই মাঝে মাঝে ভয়ের স্বপ্নে চিৎকার করে ওঠে বাচ্চা মেয়ে ঝিলিক। কেন? কোন অপরাধ লুকিয়ে রয়েছে ঝিলিকের অতীত জীবনে? তরুণ গোয়েন্দা ঈশান তার বান্ধবী ও সহকারী মনোরোগ বিশেষজ্ঞ গুঞ্জাকে নিয়ে কি পারবে সেই রহস্য সমাধান করতে? জানতে হলে কিন্তু ঘরটা অন্ধকার করে কানে হেডফোন লাগিয়ে বসে যাও গল্প শুনতে। আজকের গল্পে কণ্ঠ দিয়েছি আমি জয়দীপ। আমার সঙ্গে রয়েছে নীল, বর্ণালী, পূজা, স্বর্ণালী আর রিমঝিম। তো চলো এক কাপ চা কিংবা কফি নিয়ে শুরু করা যাক আজকের গল্পের আড্ডা। সুলেখিকা চন্দ্রিমা মণ্ডলের কলমে সিংহদুয়ারের রহস্য। বুঝলাম, কিন্তু ডাক্তারকে দেখিয়েছিস কি সেটা আগে বলতো। দেখ, ডাক্তারে যদি কাজ না হয় তাহলে গুঞ্জাকে ব্যাপারটা বলতে পারিস। ও কিন্তু এই শহরে সবথেকে বড় সাইকিয়াট্রিস্ট। ও আচ্ছা, সেই গুঞ্জা আমাদের থার্ড ইয়ার কমপ্লিট করেছিল, তাই না? তোরা তো বেস্ট ফ্রেন্ড ছিলি। ডাক্তার তো দেখাবই, ব্যাপারটা কালই ঘটেছে। দেখ, তোকে তো আমি কিছু লুকোই না, তাই বললাম। আচ্ছা, ব্যাপারটা কি এর আগে ঘটেনি? আর যদি ঘটেও থাকে তাহলে কতবার ঘটেছে একটু বলতো। আগের বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা 7 দিন হয়েছিল, তারপর আর হয়নি। ডাক্তারও তো দেখানো হয়েছিল তখন, কিন্তু যা দেখছি ব্যাপারটা রয়ে গেছে। কিন্তু অবাক ব্যাপারটা কি বলতো, আগের বছর ঠিক যে সময় ঘটনাগুলো ঘটেছিল এখনও কিন্তু সেগুলো ঠিক সেই সময়ই ঘটছে। মানে ভাব, কালকে কিন্তু অক্ষয় তৃতীয়া ছিল। কেন রে, কি মনে হয় বলতো? কাকতালীয়ভাবে এবছরের ঘটনার সাথে আগের বছরের ঘটনার মিল আছে কিছু? আরে গুঞ্জা, তুই কখন এলি? কখন আবার? এই আমরা যখন আলোচনা করছিলাম তার মাঝেই। যা, আবারও ধরে ফেলেছিস। কিন্তু এবারে তো দরজা বন্ধ ছিল, বুঝলি কিভাবে? ধুর বাবা, বুঝবো না কেন? তোর হাঁটার পায়ের শব্দ আমি কি ভুলে গেছি নাকি? হ্যাঁ বাবা ঈশান, তুই তো দেখছি ধীরে ধীরে বেশ বড় মাপের গোয়েন্দা হচ্ছিস। জুতো পরে হাঁটার আওয়াজ শুনেই বুঝে গেলি কে এসেছে। তোর কী সব বলছিস? যাক গেছে আরও সব। রামুদা, রামুদা, 3 কাপ চা আর কিছু খাবার। হ্যাঁ কি বাবু, এক্ষুনি যাচ্ছি। ও রামুদা, তোমাকে কতবার না বলেছি, তুমি আমার থেকে বয়সে কত বড়। বাবু টাবু বলবে না তো, নাম ধরে রাখবে। ঈশান নামের মানুষটা যেমন গোয়েন্দা তেমন তার মনটাও বেশ উদার। তবে তার মতে যে অপরাধী সে আপন নয় তার। আচ্ছা, শুধু ওই সময় তোমার বোন কি করছিল সেটুকুই তো শুনলাম, বাকিটা কিন্তু আমার শোনা হয়নি। আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, ব্যাপারটা রীতিমতো খাপছাড়া দেখাচ্ছে। ঝেড়ে কাজ তো, কী কেস? রামুদা এর মধ্যে চা নিয়ে এলো আর কিছু খাবারও দিয়ে গেল। তারপরই আমি ফিরে গেলাম 24 ঘন্টা আগে। মুহূর্তগুলো কেমন যেন ভেসে উঠছিল মনের মধ্যে। বলতে শুরু করলাম। একই বর্ষাকাল, কাজেই সূর্যোদয় আর সূর্যাস্ত কোনোটাই ঠিক দেখার মতো ভাগ্য নেই বাঙালির। যদিও আগের ভোর থেকেই লেগে রয়েছে একটানা মুষলধারে বৃষ্টি। এমন বৃষ্টিতে কি আর কোথাও যেতে মন চায়? সকালের চা আর রাতের খাবার আমরা সবাই একসাথে সেরে ফেলি।
ইতিমধ্যেই সবাই এসে গেছে, বাবাও রয়েছে। রাতের দিকে একটু গুড়গুড় করে বিদ্যুতের দেখা মিললেও বৃষ্টির দেখা পায়নি। তবে অবশ্য বেশি সবুর করতেও হলো না, নেমে গেল একটু পরেই। মনটা আজ মানছিল না কেন জানি। মাকে বলার আগেই মা গরম চা নিয়ে এসে টেবিলে হাজির। সারাদিনে যাই হয়ে যাক, সকালবেলা চশমা চোখে খবরের কাগজ মুখের সামনে ধরে রোজ টেবিলে দেখা যায় বাবাকে। এমন সময় সিঁড়ি দিয়ে ছুটে নেমে এসে ঝিলিক আমার কোলে বসে পড়ে বলল, এই দাদা দেখ, আমি তোর ওনার ছবি এঁকেছি। ফিসফিস করে এরপর আমার কানে বলল যে বৌমনির ছবি এঁকেছি। সত্যি বলতে হুবহু আমার মনের মানুষকে এঁকেছে, এতটাই নিখুঁত আর সুন্দর। ছবিটা এক মুহূর্ত দেখেই আমি খাতাটা বন্ধ করে দিলাম, যাতে করে কেউ বুঝতে না পারে ব্যাপারটা। আমি যে মনে মনে কাউকে পছন্দ করি সেটা বোন ছাড়া আর কেউ জানত না। ব্যাপারটা বেশ একটু গোলমেলে লাগলো। বাবা চোখ থেকে খবরের কাগজ সরিয়ে একবার আমার মুখের দিকে তাকিয়ে আবার কাগজ পড়তে শুরু করলেন। আমি লজ্জায় মাথা চুলকে বারান্দায় এলাম ঝিলিককে নিয়ে। এই যা, নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। আসলে ঘটনায় ঢুকে পড়েছিলাম কিনা। আমি রেহান মুখার্জি, বাড়ি বেহালায়। বাড়িতে আমি, বাবা, মা আর বোন থাকি। আমার বোনটা ভারী মিষ্টি, বেশ চনমনে আর ট্যালেন্টেডও। ওর নাম ঝিলিক, ভীষণ ভালো ছবি আঁকে। ততক্ষণে বৃষ্টি একটু থেমে গেছে, কিন্তু এখনও আকাশ মেঘলা। বারান্দা থেকে আকাশটা দেখলে মনে হয় যেন এক অভিশাপের ফল ভোগ করে কোনো এক মায়াবতী অঝরে কেঁদে চলেছে। হঠাৎ করে টেলিফোনটা বেজে উঠল। ঝিলিক আমার কোল থেকে ছুটে গিয়ে ফোনটা ধরল, তারপর খিলখিলিয়ে হেসে কথা বলতে থাকলো। বুঝলাম প্রত্যেক দিনের সেই মানুষটি কল করেছে, যার একটা কল আমার বোনের সব রকম মন খারাপকে ম্যাজিকের মতো উধাও করে দিতে পারে। সে আর কেউ নয়, ঝিলিকের স্কুলের মিস মিলি। হ্যালো মিস। Yes, my little baby, my child. What are you doing now? নাথিং মিস। আর তুমি? এই তো দেখো, আমি তোমার কথা ভেবে আজ তোমার পছন্দের রান্না করেছি। কথা শেষ হতে না হতেই ঝিলিক ফোনটা হাতে নিয়ে দেওয়ালে পিঠ ঠেসে বসে পড়ল, মাথা হাঁটুর কাছে ঝুঁকে, চুলগুলো অগোছালো। তারপর একদম ধীরে ধীরে বলছে, ওরা ওরা আমি বের করে দিচ্ছে। আমাকে মারছে। আমার মুখটা দরজা চেপে ধরেছে, থেতলে দিল। আমাদের মেরে ফেলবে। ওরা আমাদের মেরে ফেলবে। ওর গলার আওয়াজটাও যেন একটু অন্যরকম লাগছিল। কেউ যেন অনেক কষ্টে, অনেক ক্ষতবিক্ষত, অনেক যন্ত্রণায় কাঁপা স্বরে কথাগুলো বলছে। তারপরেই অঝরে কাঁদতে লাগলো, যেন একটা বাচ্চা মেয়ে ভীষণ কাঁদছে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করার জন্য। তারপর ফোনের ওপার থেকেই মিস মিলি বলে উঠলেন, ছেড়ে দাও, আমাদের মেরো না। শোনা মা, আমার স্বামী রাঘব। এরপরে উনিও কেমন অঝরে কাঁদতে থাকলেন। ফোনটা কেটে দিলাম। তারপর ঝিলিকের চোখে মুখে জল দেওয়া হলো। ওকে উপরের ঘরে নিয়ে গেলাম। মুখে তখনও একই কথা ওর। ওরা বাঁচতে দেবে না আমাদের। সব নিয়ে নিল। এর মাঝেই বাবা ডাক্তারবাবুকে খবর দেওয়ায় ডাক্তারবাবু ততক্ষণে এসে গেল। ততক্ষণে ঝিলিক অজ্ঞান হয়ে গেছে। মা তো ভয় কেঁদেই চলেছে একপাশে দাঁড়িয়ে। কোনো মতে নিজেকে সামলে ডাক্তারবাবুকে সবটা বললাম। উনি কিছু টেস্ট করতে দিলেন, সাথে কিছু ওষুধ। বললেন চিন্তা বা ভয় কোনোটাই এখন যেন ছুঁতে পারে না, সেটা খেয়াল রাখতে হবে ঝিলিকের। ব্রেনের উপর কোনো রকম চিন্তা যেন প্রেশার তৈরি না করে। বেশি ভাবনা চিন্তা করানোর দরকার নেই, কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। আমি ভেবেছিলাম সেটাই হয়তো কারণ। আগের বছর এমন টানা এক সপ্তাহ ধরে ব্যাপারটা হলো, তারপর থেমে গেছিল। তবে প্রত্যেক দিন যখন যেমন করি হয় মিস মিলির সঙ্গে কথা বলে ঝিলিক, তখন
তখন নাকি মোহন চাটুজ্জেকে দেখে। মোহন চাটুজ্জে? সেটা আবার কি? আচ্ছা, মিস মিলির সাথে যখন কথা বলে তখনই ও এরকম করে কেন? মানে মহিলা কি ফোনে এমন কিছু বলে যেটার সাথে ঝিলিকের ব্রেনে কোনো প্রভাবের সৃষ্টি হয়? এই ব্যাপারে কিছু জানিস কি? না না, আমরা সবাই দেখেছি মিস মিলি কিন্তু আমাদের ঝিলিককে ভীষণ ভালোবাসে। আর মোহনবাবু নেতা হয়েছেন এই এলাকায় কিছুদিন আগে ভোটে জিতে। ওই রাজবাড়িতে একাই নাকি থাকে, এত বছর বিয়ে করেনি, একটু মস্তান মতো, বিনা কারণে আমাদের উপর হুকুম চালায়। পাড়ার সব লোকজনও বিরক্ত, কুকর্মের পাহাড় বলা যায় আর কি। মানে বলতে খারাপ লাগছে, ছোট বাচ্চা ছেলে মেয়েদের সাথেও নোংরামি করতে পিছু পা হয় না লোকটা। দেখ, যা বুঝলাম ব্যাপারটার জন্য গুঞ্জাই যথেষ্ট। কারণ প্রথমত সাইকিয়াট্রিস্ট, তাও আমি থাকবো ওর সাথে। হাজার হোক, গুঞ্জা সব কাজে আমার সাহায্য করেছে। আর তাছাড়া তুই হলি আমার বন্ধু, তোর পরিস্থিতি খারাপ হলে আমি পাশে থাকিনি, এটা হয়েছে কখনো? তবে গোড়ায় কিসের গলদ সেটা জানতে হলে কিন্তু একদিন তোমার বাড়িতে আমাদেরকে যেতে হবে রেহানদা। আরে সেটা বলার কি আছে, তোরা কবে আসবি বল শুধু। এমনিতেই ঈশানকে অনেকদিন দেখেনি, মা বলছিল বাড়িতে নিয়ে আসতে। আর তাছাড়া গুঞ্জার সঙ্গেও আলাপ হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে আমি কালই যাব। আচ্ছা, আজকের দিনটা কিন্তু বোনের খুব ভালো করে খেয়াল রাখিস, আমি কালকে গিয়ে সব দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি এবার। হ্যাঁ, চললাম। সেদিন বাড়িতে গিয়ে আমি রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি। চোখটা সবে মাত্র লেগে গেছিল, হঠাৎ মনে হলো কেউ যেন ছুটে চলে গেল দরজার সামনে দিয়ে। ধরফর করে উঠে দরজায় কান পাততেই আবার মনে হলো কেউ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল দৌড়ে। এত রাতে কে এইভাবে দৌড়াদৌড়ি করবে? কৌতূহল আর সঙ্গে ভয়, মনে হলো চোর ডাকাত হতেই পারে। তাই সতর্ক হয়ে পা টিপে টিপে দরজা খুলে সিঁড়ির নিচটা ভালো করে দেখলাম। নাইট বাল্ব জ্বলছে শুধুমাত্র, কিন্তু কেউ কোথাও নেই। একবার ভাবলাম বাবাকে ডাকবো, তারপরে ভাবলাম হয়তো মনের ভুল ছিল। তাও আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামলাম। আশেপাশে কেউ নেই। এমন সময় কানে এলো একটা খসখস শব্দ। শব্দটা মনে হচ্ছে সিঁড়ির নিচ থেকে আসছে। মনে হচ্ছে কোনো একটা খাতার পাতায় কেউ পেন্সিল দিয়ে জোরে জোরে ঘষছে, কিন্তু এত জোরে ঘষছে যে তার শব্দ আমার কানে এসে লাগছে। তাছাড়াও এত রাতে চারিদিকে নিস্তব্ধ, শোনা তো যাবেই। ধীরে ধীরে সিঁড়ির নিচের দিকে তাকালাম। আরে ঝিলিক না? না না, এটা হতে পারে না। টর্চটা সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেখলাম ঝিলিক পেন্সিল আর রং দিয়ে আঁকার খাতায় কি সব আঁকিবুকি কেটে যাচ্ছে। আঁকিবুকি কেটে ভর্তি করছে পাতাটা, মুখে কি সব বিড়বিড় করছে। ঝিলিক, এই ঝিলিক, ঝিলিক, কি হলো ঝিলিক? গায়ে হাত দিয়ে তিনবার ঝাঁকুনি দিতে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল, বলল, এক একে এক, দুটো গুণে দুই, 3 নম্বরে সিংহদুয়ার, 4 নম্বরে জুই, মিলে গেলে খুলে যাবে 2 একে 2। বলার পরে খিলখিল করে হেসে আবার খাতায় আঁকিবুকি টেনে ভর্তি করছে। জীবনে আমি ভূতকে বিশ্বাস করি না, কিন্তু এই নিঝুম রাতে যদি এভাবে কেউ ভয় দেখায় তাহলে কি শুধুই কাকতালীয় বলা যায়? বাবা, বাবা, আমি বারান্দার লাইট জ্বেলে দিতেই জোরে জোরে চিৎকার করে বাবা মাকে ডাকলাম। ততক্ষণে মুখার্জি বাড়ি একেবারেই জেগে উঠেছে। বাবা মা নিচে এসে জিজ্ঞেস করলো, এই রেহান, ঝিলিককে দেখেছিস? এত রাতে কোথায় গেল? বাবাকে বেশ চিন্তিত লাগছিল। তারপরে ব্যাপারটা খুলে বললাম আমি। মা ছুটে গিয়ে ঝিলিককে বুকে জড়িয়ে নিল। ততক্ষণে ঝিলিক আবার অজ্ঞান হয়ে গেছে। চোখে মুখে জল দিয়ে উপরে নিয়ে যাওয়া হলো ওকে। একটা ব্যাপার খুব আশ্চর্য লাগলো, যে মেয়েটা রাতে একা একা জল খেতে উঠতেই ভয় পায়, সেই মেয়েটা এভাবে একা রাতে সিঁড়ির নিচে কিভাবে যাবে? বাবা বলল, রিহান, কাল একবার ডাক্তারবাবু আর গুরুমাকে আসার জন্য বলি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি, এক্ষুনি ফোন করো না। আমি ব্যাপারটা একটু সামাল দেওয়ার জন্য বললাম, আরে তোমাদের চিন্তা করতে হবে না,
আজকে রাতটা কাটুক না, ডাক্তার তো দেখানো হবে, তার আগে একবার সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে নেওয়া দরকার, বুঝেছ? কাল ঈশান আর গুঞ্জা আসছে। মানে কি কি বলতে চাইছিস তুই? আমার মেয়ে পাগল? উফ মা, পাগল না হলে অন্য কিছু তো হতে পারে। বাবা তুমি প্লিজ বোঝাও মাকে। এরপরে আমি নিজের ঘরে এসে ভাবলাম কল করে ব্যাপারটা এখনই জানাই ঈশানকে। তারপরই ঘড়ির দিকে চোখ পড়তেই দেখি রাত্রি 2:30 বেজে গেছে। তাই আর কল করলাম না। মনে মনে একটাই প্রশ্ন ঘুরছে, কি এমন হয়েছে ঝিলিকের? এই অদ্ভুত আচরণের কারণটাই বা কি? ভাবতে ভাবতেই চোখটা লেগে গেছিল। সকালে উঠেই চায়ের টেবিলে চলে গেলাম। বলছি আসতে পারি? আরে তোরা চলে এসেছিস, বস বস বস। আচ্ছা সে না হয় বসছি, কিন্তু বাড়ির বাকি সবাই কোথায়? তুমি যে বলেছিলে তোমার বাবা নাকি রোজ খবরের কাগজ পড়ে টেবিলে বসে। শোন না, বাবা মা কারোর মনের অবস্থা ভালো নেই রে। কাল রাতে যা হলো, বাবা এই প্রথম দেখলাম মানে এতটা ভেঙে পড়েছে। সে কি রে, আবার এইটুকু সময়ের মধ্যে কি হলো? আচ্ছা সে না হয় বলছি, এখন তোরা একটু বস। হ্যাঁ আমি মাকে ডাকি। মা মা মা, এ দেখো কারা এসেছে। ঈশান, তা বাবা এতদিনে সময় হলো বুঝি? শুনেছি বড় গোয়েন্দা হয়েছ। ও মা, তোমার সাথে এই মেয়েটিকে? ও ও হলো আমার বন্ধু কাম অ্যাসিস্ট্যান্ট কাম সাইকিয়াট্রিস্ট। আর মাসিমা সব ভালো তো? শুনলাম ব্যাপার স্যাপার সব। আর ভালো। ডাক্তার বদ্যিতে তো আর কোনো কাজ হলো না বাবা। দেখি আমাদের বাড়ির পুরোহিতকে একবার খবর দেব, উনি যদি কোনো বিধান দিতে পারেন। তার কোনো দরকার হবে না মাসিমা, আমি তো এসে গেছি। আচ্ছা ঝিলিক কোথায়? ও এই তো সবে মাত্র ঘুম থেকে উঠেছে। আচ্ছা বেশ, তোমরা বসো, আমি বরং তোমাদের জন্য একটু জলখাবারের ব্যবস্থা করি। মা চলে গেল ভেতরে। এরপর আমি ওদেরকে কালকের সমস্ত ঘটনা খুলে বললাম। গুঞ্জা বলল, আচ্ছা ও যে খাতায় কাটাকুটি করেছে সেটা কি একবার দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, খাতাটা আমি কাল রাতে ওর থেকে নিয়ে আমার কাছেই রেখেছিলাম। এই যে দেখ, এই নে। গুঞ্জা খুব খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখতে লাগলো। ঈশান বলল, আচ্ছা এগুলো কি জন্য আঁকে, বা আসলে এগুলো কি? সেসব কি ঝিলিক কখনো বলেছে তোদেরকে? না, আমি যখনই জিজ্ঞেস করেছি ও বলছে আমি আমি এসব কেন আঁকবো? আমি তো কিছু জানি না। একটা না একটা সূত্র তো পাবই, তবে আঁকাগুলো মিলিয়ে দেখলে মনে হবে কোনো একটা ভয়ঙ্কর মুখ, আর না হলে কোনো একটা দরজা, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। শোন না, তোরা একটা কাজ কর, কিছুদিন আমার বাড়িতে থেকে যা না রে। ঝিলিককে একটু ভালো করে দেখে না ব্যাপারটা বুঝে নে প্লিজ। তাহলে আমাদের বেশ সুবিধা হবে। কি বলিস গুঞ্জা? সে তো বটেই, আমি না হয় এখানেই আমার চিকিৎসা শুরু করে দেব। বেশ বেশ, তাহলে আমি তোদের ঘরগুলো দেখিয়ে দিই, কেমন? আয় আয়। যাব, তার আগে ঝিলিকের ঘরটা একবার আমাকে দেখাও তো। ও তো ছোট, বাবা মার সাথেই ঘুমোয়। আচ্ছা এই দেখ, এই দুটো তোদের ঘর। হ্যাঁ মানে আমার বোনের ঘরের পরের ঘরটা এটা তোর ঈশানের, আর এই পাশের ঘরটা এটা গুঞ্জার তোর, ঠিক আছে? দুপুরের খাওয়া দাওয়া সেরে ঝিলিককে নিয়ে গেলাম ঈশানের ঘরে। গুঞ্জা ওখানেই ছিল। ঝিলিক যেতেই তার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলল গুঞ্জা। বয়সের পার্থক্য থাকলেও ঈশানও যোগ দিয়েছে সেই বন্ধুত্বে। গুঞ্জা বলল, আচ্ছা ঝিলিক, এবার কিন্তু আমরা একটা খেলা খেলবো, যেখানে সব কথা সত্যি বলতে হবে, আর যে মিথ্যে বলবে সে কিন্তু আউট। আর আমি তোমাকে যা যা জিজ্ঞেস করব সব বলতে হবে, কেমন? ও, তুমি বুঝি মিস মিলির মতো আমার সাথে খেলবে? তাই মিস কেমনভাবে খেলতো? আমি তো দেওয়ালের পিছনে লুকিয়ে পড়তাম, আর তারপর উনি আমায় খুঁজতেন। তারপর খেলা শেষ হয়ে গেলে উনি বলতেন আমি যেন কাউকে না বলি, কারণ আমাদের বন্ধুত্ব কেউ পছন্দ করে না।
আমি ক্লাসে ফার্স্ট হই বলে ওরা সবাই আমাকে হিংসে করে। ঠিক আছে, এবারে তাহলে আমরা খেলা শুরু করি। বুঝলাম গুঞ্জা তার কাজ শুরু করবে। আমি আর ঈশান তাই বেরিয়ে এলাম ঘর থেকে। কাঁচের জালনা দিয়ে পর্দা সরিয়ে দেখলাম সবটা। ঝিলিককে দেখলাম গুঞ্জা একটা আরাম কেতারায় শোয়া করে শুয়ে দিল। বলল চোখ বন্ধ করতে, মুখে বারবার বলছে রিল্যাক্স রিল্যাক্স। কিছুক্ষণ পর দেখলাম যে ঝিলিক একদম শান্ত হয়ে গেছে। গুঞ্জা জিজ্ঞেস করল, আচ্ছা বলো তো, তুমি এখন কোথায়? আমি আমি তো এখন নিজের বাড়িতে। আচ্ছা, তোমার বাবা মার নাম কি? বাবার নাম সুভাষ মুখার্জি আর মা অমাবতী। তুমি কে? আমি আমি তো কে? ঝিলিক নাকি রাজনন্দিনী? সত্যি তো? আমি কে? কে আমি? এটা বলার পরেই ঝিলিক চোখ বন্ধ অবস্থায় ছটফট করতে থাকলো। ওর নাকি মাথা যন্ত্রণা করছে, কিছু বুঝতে পারছে না। এরম অবস্থায় মিস মিলিকে দেখলাম হাসি মুখে আমাদের ঘরের দিকেই আসছেন। কিন্তু আমি আটকাতে যাওয়ার আগেই ঘটে গেল আরেকটা ঘটনা। আরে রেহান, তুমি এখানে? শুনলাম ঝিলিক নাকি অসুস্থ, দুদিন হলো স্কুলে আসছে না, তাই চলে এলাম দেখতে। তা কই সে? তোমার মা বললো উপরেই আছে। আমি বাধা দিতে যাব এমন সময় ঈশান আমার হাতটা চেপে ধরল। আমি আর কিছুই বললাম না। এই তো মিস একদম ঠিক সময় এসে গেছেন। এরপরেই মিস মিলি দরজা খুলে ভিতরে ঢুকলো। আমরাও সাথে সাথে ভিতরে এলাম। হাই ঝিলিক, কেমন আছে এখন আমার সোনাটার শরীর? অবাক কাণ্ড, ঝিলিক চোখ বন্ধ অবস্থায় মা মা চিৎকার করতে করতে মিস মিলির কোলে ঝাঁপিয়ে পড়ল। তখনও ঝিলিক চোখ খুলেনি। মিস মিলিও সন্তান স্নেহে আদর করলেন ওকে, বললেন, সোনামা, ও আমার সোনামা, ছেড়ে দাও ওকে। এই রাজবাড়ির উত্তরসূরি শুধুমাত্র আমার মেয়ে, ছেড়ে দাও। আমরা তিনজনই অবাক, চলছেটা কি? তাহলে কিছু বুঝলে রেহান বাবু? কেন তখন তোকে আটকালাম? হ্যাঁ, সে তো বুঝলাম যাতে করে তুমি একটু হলেও বুঝতে পারো যে মিস মিলির সঙ্গে মানে ঝিলিকের ইকুয়েশনটা কি। সবই ঠিক ছিল, শুধু নিজের পরিচয়টা জানতে চাইতেই অমন করলো ঝিলিক। সেসব ছাড়ো, আগে ওদের দিকটা সামলাতে হবে। আমি মিস মিলির উদ্দেশ্যে বললাম, মিস মিলি, মিস ম্যাডাম, শুনতে পাচ্ছেন? গুঞ্জা মিস মিলির কাঁধে হাত দিয়ে বলল, মিস মিলি, মিস মিলি, আর ইউ ওকে? মিস মিলি কেমন যেন একটা হয়ে গেলেন, চমকে উঠলেন। তার চোখ মুখ কিছুক্ষণের জন্য যেন পাল্টে গেছিল। সে যেন কোনো একটা ভয়াবহ মুহূর্ত কাটিয়ে উঠেছেন উনি। ঝিলিকের কি হয়েছে? এভাবে ও অজ্ঞান হয়ে আছে কেন? মিস মিলি যেন পুরো ব্যাপারটাই না জানার ভান করলেন। কিন্তু কেন, কি লাভ তার? দেখে মনে হলো মিস মিলির বোধহয় শরীর খারাপ লাগছে। আমি ওনাকে এক গ্লাস জল খেতে দিয়ে বললাম রুমে একটু রেস্ট নিতে। ঝিলিককে নিয়ে নিচে চলে এলাম আমরা। ভদ্রমহিলা এতটাই ক্লান্ত ছিলেন ওখানেই শুয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যে এদিকে ঝিলিকের জ্ঞান ফিরে এলো। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাব ঠিক এমন সময় দরজায় টোকা পড়ল। মা গিয়ে দরজা খুলে দিতেই কোনো এক ভদ্রমহিলা সঙ্গে করে ভেতরে ঢুকলেন। লাল বস্ত্র পরা, হাতে গঙ্গা জল আর জপের মালা। ঢুকেই তিনি বাড়ির চারিদিকে একবার দেখে নিলেন। মা প্রণাম করল, সাথে সাথে আমাকেও বাধ্য হয়ে প্রণাম করতে হলো। আমি কখনোই এসব ভিন্ন বেশধারী তন্ত্রমন্ত্র ভদ্রমহিলা বা ভদ্রলোক কাউকে বিশ্বাস করি না, কিন্তু কি আর করব, মা এসবে ভীষণ বিশ্বাসী। প্রণাম করতেই উনি বললেন, মঙ্গল হোক, মঙ্গল হোক তোদের। এরপরই মা ওনাকে নিয়ে গেস্ট রুমে চলে গেলেন। এসেই আমার হাতে তারপর ধরিয়ে দিলেন বাজারের লিস্ট। আজ নাকি যজ্ঞ হবে, তার জন্য যা যা লাগবে আমায় আনতে বললেন। বিরক্ত লাগছিল আমার, একই বাইরে বৃষ্টি, তার মধ্যে এই অবস্থা। মানিব্যাগটা নিতে উপরে গেলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, নিজের রুমে খুঁজে পেলাম না। তারপরই মনে পড়ল ব্যাগটা রেখেছিলাম অন্য ঘরের টেবিলে, মানে যে ঘরে মিস মিলি আছে। সেখানেই গেলাম ছুটে হন্তদন্ত হয়ে। দরজায় টোকা মারতে যাব, ঠিক এমন সময় দেখলাম দরজাটা খানিকটা খোলা।
মিস মিলি বিছানায় না বসে মাটিতে বসে আছেন, হাতে বোনের সেই আঁকার খাতাটা। পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখছেন সবগুলোই, সেই কাল রাতের হিজিবিজি আঁকাগুলো, যেগুলো ঝিলিক সিঁড়ির তলায় বসে এঁকেছিল। আঁকাগুলো উনি আলতোভাবে হাত দিয়ে স্পর্শ করছেন আর কাঁদছেন, যেন আঁকাগুলো তার ভীষণ চেনা। কী সব যেন বিড়বিড় করে বলছেন। আমি কাছে গিয়ে শুনলাম সেই কবিতাটা। এক এক খেয়ে এক, দুই দুগুণে দুই, 3 নম্বরে সিংহ দুয়ার, 4 নম্বরে চুই, মিলে গেলে খুলে যাবে 2 এক্ষে 2। মানে এটা কি করে সম্ভব? ঝিলিক আর মিস মিলির কথা কিভাবে এক হতে পারে? তাহলে কি ঝিলিকের অসুস্থতার পিছনে মিসের কোনো হাত আছে? না হলে ওইটুকু বাচ্চা মেয়ে এইসব কথা কিভাবে জানবে? আমি ডাকলাম, ম্যাডাম, মিস মিলি শুনছেন? মিস মিলি। ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না। নিচে গিয়ে ব্যাপারটা জানালাম সবাইকে। তারপর সবাই মিলে মিস মিলির কাছ থেকে আঁকার খাতাটা নিয়ে নিল। ওখানে দাঁড়িয়ে মা কল করলো মিস মিলির বাবাকে। হ্যালো, কে? মিস মিলির বাবা কথা বলছেন? ওপাশ থেকে একটা বেশ ভারী গলা ভেসে এলো। হ্যাঁ বলছি, আপনি কে? আমি ঝিলিকের মা। আপনার মেয়ে আজ আমাদের বাড়িতে এসে পাগলের মতো আচরণ করছে। আপনি প্লিজ 8 ঘন্টার মধ্যে এসে আপনার মেয়েকে নিয়ে যান। এরপরে সবাই মিস মিলিকে সেই ঘরে রেখে যে যার কাজে চলে গেল। সবার রাগ এখন ভদ্রমহিলার উপরই। সবাই ভেবেছিল ঘটনার জন্য বোধহয় মিস মিলি দায়ী, কিন্তু সেই ভাবনা চুরমার করে আরও একটি নতুন ঘটনা যে আসতে চলেছে আমরা কেউই জানতাম না। আমি মায়ের লিস্ট করা বাজার নিয়ে মিনিট 20 মধ্যেই চলে এলাম। এসে দেখলাম বাড়িতে বেশ বড় করে পুজোর আয়োজন চলছে। হাত থেকে সমস্ত সরঞ্জাম রেখে আমি ঝিলিককে পুজোর জায়গায় নিয়ে এলাম। ঝিলিক, ইনি গুরুমা, প্রণাম করো। ইনি আশীর্বাদ করলে তোমার সব বিপদ কেটে যাবে। এই গুরুমা না হলে কি আজ আমি আর তোমায় পেতাম? আমি বেশ একটু অবাকই হলাম। মনে মনে ভাবলাম যে আচ্ছা, এটাই সেই গুরুমা যে আমার বোনকে ছোটবেলায় বাঁচিয়েছিল এক পিশাচিনীর হাত থেকে। সত্যি বলতে কি, ভূতে বিশ্বাস না হলেও এই মানুষটার প্রতি একটু ভরসা আমার রয়েছে। গুরুমাকে এই প্রথমবার আমি দেখলাম। একটা মন্ত্র পড়ে গুরুমা চোখ তুলে তাকালেন ঝিলিকের দিকে। তারপরে চোখ বড় বড় করে এমন ভঙ্গি করলেন যেন তিনি আশ্চর্য কিছু দেখে ফেলেছেন। তৎক্ষণাৎ ডান হাতের বুড়ো আঙুল ঝিলিকের মাথায় ছুঁয়ে চোখ বন্ধ করে বললেন, জয় মা, জয় মা। তারপরে পুজো সম্পন্ন করলেন। গুঞ্জা বোনকে পুজোর প্রসাদ খাইয়ে চেয়ারে বসালো। তারপর গুরুমা বাবা মা আর আমাকে পাশের ঘরে ডেকে বললেন, আমি যেটা বলবো সেটা তোমাদের বিশ্বাস হবে কিনা আমার জানা নেই, তবে ও মেয়ে না, ও মেয়ে সাধারণ মেয়ে নয়, ও হলো জাতিশ্বর। জাতিশ্বর? কি বলছেন কি গুরুমা? পৃথিবীতে এমন খুব কম মানুষ রয়েছে যাদের আগের জন্মের কথা মনে থেকে যায়। কখনো কখনো তাদের কিছু কথা মাথায় স্ট্রাইক করে যায়, তখনই এসব কাণ্ড কারখানা করে বসে তারা। কি বলছেন এসব আপনি? কোনো মানুষ কিভাবে পরজন্মে ফিরে আসতে পারে তার আগের জন্মের স্মৃতি নিয়ে? এর উপায়টা কি? এর উপায় কিছুই নেই মা। ওর এই বয়স থেকেই এরকম লক্ষণ দেখা দেওয়ার কথা। বড় হয়ে যাওয়ার সাথে সাথে আপনা আপনি কমে যাবে, চিন্তা নেই, কেমন? তার মানে পূর্বজন্ম? এইসব তো গল্পে শুনেছিলাম, এও কি সম্ভব? আচ্ছা, এমন হলো কেন? যখন কারোর সাথে ভীষণ খারাপ কিছু হয়, মানে ধরো যদি কেউ হঠাৎ মারা যায়, তখন যদি তার মনে কারোর উপরে প্রতিশোধ নেওয়ার প্রবল ইচ্ছে থাকে, তাহলে সে বড় জন্মে এইভাবে ফিরে আসতে পারে। কিন্তু মা, আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা যদি অমন করে মাঝে মধ্যে, তাহলে সেও কি জাতিশ্বর? আমার মেয়েটার সঙ্গে তার কারোর বিয়ে দেবো কি করে মা? আমরা অবাক হয়ে দেখলাম
পিছনে তাকিয়ে মিসের বাবা আড়াল থেকে আমাদের সমস্ত কথা শুনছেন। আপনি চিন্তা করবেন না, ওকে সময় দিন, ও ঠিক হয়ে যাবে। গুরুবার কথা শেষ হতেই শুনলাম মোহন চাটুর্যের গলা। হ্যাঁ, কে কোথায় আছেন? কি হলো? আমরা বাইরে এলাম। কি ব্যাপার মোহনদা, তুমি এখানে? কি ব্যাপার মানে? তোমাদের কবে থেকে বলছি বাড়িটা ছাড়তে। বাড়ি এখন রাজবাড়ির দখলে, আজকে বেরিয়ে যাবে তোমরা। কথা শেষ হতে না হতেই হঠাৎ করে দেখলাম মিস মিলি রাগে গর্জন করতে করতে ছুটে এলেন। বললেন, কই কই সেই জানোয়ারটা? আজ ওকে মেরেই ফেলবো। আমাকে চাবুকে মারা, আমার স্বামীর মুখ সুরঙ্গের মুখে ঘষে থেতলে দেওয়া, আমার মেয়েকে রাজবাড়ি থেকে বের করে দেওয়া, আজ সব প্রতিশোধ তুলবো আমি। শয়তান, ওই রাজবাড়ি আমাদের, আমাদের সমস্ত সম্পত্তির লোভে তুই আমাদের সাথে ভালো মানুষের নাটক করেছিলি। তোর মতো দুষ্টু আমার বাবার ভাই হতেই পারে না। সিংহদুয়ারকে নিজের কবজায় করতে চেয়েছিলি, তাই সেদিন রাতে আমায় জোর করেছিলি সেই গোপন মন্ত্র জানার জন্য। এই গুপ্তধন শুধু আমাদের, কলকাতার রাজবাড়ি শুধুই আমাদের, কিন্তু আমি বলিনি বলেই তুই আমার পরিবার ধূলিসাৎ করেছিস। রানীমা, রাজনন্দিনী, তোমরা? আমি আর ঈশান দুজনেই অবাক। কারা এরা? চোখের পলক ফেলতে না ফেলতেই মিস মিলি তার খোপার ধারালো কাঁটা নিয়ে ছুটে এসে মোহনবাবুর বুকে বসিয়ে দিল। ঝিলিক দেখলাম হঠাৎ টেবিল থেকে ফল কাটা ছুরি নিয়ে একেবারে শেষ আঘাত করল। তারপরেই সব শেষ, দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গেল পাশে। আশেপাশের সমস্ত মানুষ গিয়ে হাজির পুলিশ স্টেশনে। সবার মুখে একটাই কথা, বেশ হয়েছে, আমরা যা করতে পারিনি তা করেছে এই দুই দুর্গা, তাই দুজনকেই ছেড়ে দিতে হবে। মোহনবাবুর নামে প্রচুর পুলিশ কেস অলরেডি জমা পড়েছিল। পুলিশও জানে পাক্কা কালপ্রিট একটা। সেদিন রাতেই আমরা উকিল দিয়ে থানায় যাই, তারপর জামিন করিয়ে বের করিয়ে নিয়ে আসা হয় ঝিলিক আর মিস মিলিকে। এরপর থেকে আগের মতো কিছু না ঘটলেও আমরা হাল ছেড়ে দিলাম না। বাড়ির সবার বিশ্বাস তৈরি হয়ে গিয়েছিল যে মিস মিলি আর ঝিলিক দুজনেই জাতিস্বর, কিন্তু দুজনের সম্পর্ক এখনো ধোঁয়াশায়। তাও মনে অনেক প্রশ্ন। ওরা যদি জাতিস্বর হয়ে থাকে তবে কারা ছিল ওরা? আর এই খুন হয়ে যাওয়া মোহনই বা কে ছিল? সিংহদুয়ারে কি এমন আছে যার জন্য মন্ত্র আছে গোপন? তাহলে কি কোনো গুপ্তধন লুকোনো আছে ওখানে? ঘটনার এক সপ্তাহ পরে আমাদের যাওয়ার কথা সেই রাজবাড়িতে, যদিও সিল করে দেওয়া হয়েছে কলকাতার রাজবাড়িটা। পুলিশের উদ্যোগে ইন্সপেক্টর সমাদদার তার বিশ্বস্ত কিছু সহচর এবং মাকে জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। মা বাধা দেননি এত বড় ঘটনার পরে। সবাই মিলে পুলিশ জিপে পৌঁছলাম সেখানে। বাড়িটা সত্যিই ভয়ঙ্কর সুন্দর। গাটা ভেবে শিউরে ওঠে যে এইরকম প্রাসাদের মতো জায়গায় মোহন চাটুর্যে একা থাকত। যদিও চাকর ছিল একটা, তাকেও ঘটনার পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। নির্দোষ প্রমাণিত হওয়ার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, যদিও আজ এই রহস্য উদ্ঘাটনের জন্য তাকে দরকার। বাড়িতে এই মুহূর্তে আমরা মোট 7 জন রয়েছি। আমি, ঈশান, গুঞ্জা, চাকর রতন, ইন্সপেক্টর সমাদদার আর তার 2 সহচর। বাড়িতে রকমারি আলো জ্বলছে, দামি অলংকারে ঘরগুলো সাজানো, প্রায় একই রকম সব ঘর। তাই দেখে বুঝলাম না কোনটা ঠিক সিংহদুয়ার। সাধারণত সিংহদুয়ার বলা হয় রাজবাড়ির আসল দরজাকে, কিন্তু চাকর রতনকে জিজ্ঞেস করাতে সে বলেছিল আর যাই হোক কখনো সিংহদুয়ারের নাম শোনেনি। ঈশান বলল, তাহলে চল যাওয়া যাক। আরে এসেই তো গেছি, আবার যাব কোথায়? কোথায় আবার? শিকার ধরতে যেরকম শিকারের কাছে যেতে হয়, ঠিক সেরকমই এই রহস্যের বিন্দুতে পৌঁছতে গেলে রাজবাড়ি ঘুরতে হবে। চল। হ্যাঁ হ্যাঁ চল, আমি রেডি। কিন্তু রতন কই? ও তো আমাদের সবটা ঘুরে দেখাবে বলেছিল। এই তো আগে আমি এসে গেছি, চলেন। এদিক দিয়ে আসুন, আর বাম দিক দিয়ে ডান দিকে, ওদিকে দেখার মতো কিছু নেই। ওদিকটা একেবারে খারাপ জায়গা। মোহনবাবু বলেছিলেন নাকি কোনো দুষ্ট আত্মাকে উনি ওখানে দেখেছেন, তাই আমরা যাই না ওখানে খুব একটা। বলছি, ব্যাপারটা কিছু বুঝলে তোমরা? তার মানে এদিকে কিছু একটা ব্যাপার থাকতে পারে। যাই হোক, চল বাকিটা দেখে আসি। এইগুলো না হয় আমরা নিজেরাই দেখে নেব। ও ওই তো ইন্সপেক্টর স্যারও এসে গেছেন, চল যাওয়া যাক। রতন আমাদের প্রত্যেকটা ঘর ঘুরে দেখালো।
আমরা মোহনবাবুর ঘরটাও তল্লাশি করলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না। চারিদিকে সাবেকি জিনিসে ভর্তি। আচ্ছা রতন, এই বাড়িতে চুরি হয় না? আগে চুরি হতে যাবে কেন? এই বাড়িতে তো তেমন কিছুই নেই, যা দেখছেন সবই তো নকল। এই তো, তার মানে আসল জিনিসটা কোথায় তুমি জানো, তাই তো? নিয়ে চলো তো। হ্যাঁ, আগে না না, আমি জানি না ওসব বিষয় কিছু। আর আর এই বাড়িতে নেই তেমন কিছু। আপনারা এখানে নিজেদের ঘরে যান, আমি বরং গিয়ে রান্না চাপাই। কথাটা বলে রতন চলে গেল, কিন্তু আমাদের কারোরই মন মানল না। তাহলে এবার আসল কাজটা শুরু করা যাক নাকি? হ্যাঁ একদম। ইন্সপেক্টর, আপনি আমাদের সাথেই আসুন। আরে ওদিকে যে যাবে ভয় করবে না? মানে রতন কি বলল শুনলে না? প্রমাণ ছাড়া যদি কেউ ভুল বোঝায় তাহলে আসলেই ভূত নাকি অন্য কিছু আমি একদম শিওর ওখানে কিছু একটা সূত্র আমরা পাবই। চেষ্টা করে দেখতে কি হয়েছে, দেখি না। এরপরেই ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে একটা সুড়ঙ্গে প্রবেশ করলাম আমরা। সেখানে আলোর কোনো চিহ্ন নেই। আরে চিন্তা করো না, আমি সব কিছুই নিয়ে এসেছি। কখন কি দরকার পড়ে তাই ভেবেই। এমন কিছু হতে পারে সেটা আন্দাজ করেছিলাম। তিনজনে তিনটে লাইট নিয়ে এগিয়ে চললাম। ধীরে ধীরে যেন কোনো এক গুহার মধ্যে প্রবেশ করছি। চারিদিকে লাইট মেরে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল কেউ একজন দাঁড়িয়ে আছে পিছন ফিরে। ভয়ে আমার সারা শরীরটা যেন কেঁপে উঠল। গুঞ্জা আর ঈশানের ঠোঁটে বাঁকা হাসি দেখলাম। মনে হলো ওরা কিছুর সন্ধান পেয়েছে। ইন্সপেক্টর বন্দুক নিয়ে লোকটার দিকে ধরে আছে। আরে ওভাবে এগিয়ে যাস না ঈশান, ঈশান যাস না, যদি ওর কাছে কোনো অস্ত্র থাকে। পিছন থেকে দেখে যা বুঝলাম ওটা কোনো মানুষ নয়। যদি মানুষ হতো তাহলে একবার না একবার ফিরে তাকাতো। ও তো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ওটা কোনো মূর্তি। এই গুঞ্জা, আয় তো। আমি ওদের পিছনে গেলাম। সামনে গিয়ে দেখলাম অপরূপ সুন্দর এক মূর্তি রয়েছে। নিচে লেখা আছে কখন বানানো হয়েছে। যিনি বানিয়েছেন তার নাম রাজা রাঘব। রাজা রাঘব নামটা চেনা চেনা লাগছে। কোথায় যেন শুনেছি নামটা, বড্ড চেনা লাগছে। আরে কোথায় আবার? মিস মিলি যেদিন মোহনবাবুর ওপর রেগে গেলেন ওদিনই তো নামটা বলেছিলেন। পাচ্ছি, রহস্যের একটা গন্ধ পাচ্ছি। রহস্য নাক ছুঁয়ে পালিয়ে যাচ্ছে, ধরতেই হবে। চলো এগিয়ে যাওয়া যাক। এই বলে এগিয়ে যেতে যেতে দেখলাম একটা ঘর। এত বড় ঘর এই সুড়ঙ্গে। অনেক বড় বড় মূর্তি রয়েছে সেখানে। হ্যান্ড প্রিন্টিং ফটো ফ্রেম রয়েছে। দেখতে দেখতে একটা ফ্রেমের কাছে ঈশান থেমে গেল। কি যেন খুব ভালো করে লক্ষ্য করছে। এই ফ্রেমটায় দেখেছিস কারা আছে? যতদূর মনে হচ্ছে রাজবাড়ির সবাই একই ফ্রেমে আছে। দেখ, ওই দেখ, এইটা মনে হচ্ছে রাজা। কিভাবে নিশ্চিত হলি? কারণ ইনি হলেন সকলের কেন্দ্রবিন্দু। দেখ, বাম দিকের হাতে লক্ষ্য কর, দেখবি রানীমার হাতটা উনি ধরে আছেন। এদিকে রানীমার মাথায় মুকুট, তার মানে এইটাই রাজা। রাজনন্দিনী হবে রাজার বাম দিকের বাচ্চা মেয়েটা। শুধু মুখগুলো এতটাই অস্পষ্ট যে দেখে কিছুই বোঝা যাচ্ছে না। এর মধ্যেই বুঝে গেলি? বুঝতে তো হতোই। আচ্ছা চল এগোনো যাক। আমরা আরও কিছুটা এগিয়ে চললাম। বাঁদিকে আর ডান দিকের দেওয়ালে কিছু লাগানো বোতামের মতো কিছু জিনিস, লাল লাল আলো জ্বলছে। আমি আগ্রহে আরও এগিয়ে গেলাম। ঈশান বলল, এই রেহান, এগিয়েও না, দাঁড়াও। রেহান সাবধান। আমি ঈশানের কথা না শুনে আরেকটু সামনে এগিয়ে গেছিলাম। আর ওটাই ছিল আমার ভুল। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে গেল চারিদিকটা। দেখতে পেলাম না কে কোথায় রয়েছে। যা বুঝলাম এর মধ্যে আমি একাই আটকে পড়েছি। একবার শুধু ডাকলাম, ঈশান, ঈশান, ঈশান। এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খুলতে দেখলাম আমি মাটিতে শুয়ে আছি। কি হলো ব্যাপারটা? মাথাটাও কেমন ব্যথা। ঈশান, তোমায় আগেই বলেছিলাম যেও না, যেও না। এতটা পথ এলাম, দেওয়ালে কোথাও কোনো চিহ্ন নেই, আর এখানেই এতগুলো কেন? এই দেওয়ালের বোতাম থেকেই কিছু না কিছু একটা ধোঁয়া বেরোয়, যা মানুষকে ঘন্টার পর ঘন্টা অজ্ঞান করে রাখতে পারে। সেটা আমি বুঝতে পেরেছিলাম। বেশিক্ষণ থাকলে হয়তো মারা যাবে। ভাগ্য ভালো আমাদের কাছে ওষুধ ছিল, তাই সঙ্গে সঙ্গে সেটা তোমায় দিয়েছিলাম। তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পরে আর ধোঁয়া হয়নি? আরে সেটা কিভাবে হয়? মানে আপনারা কিভাবে এদিকে এলেন? তো
প্রথমত তুমি হেঁটে হেঁটে গেছো কিছুক্ষণ ভেবে, তাই প্রথমে আমার লাঠিটা ওই বোতামের মাঝে একবার দিতে দেখলাম লাঠির আবার ধোঁয়া বেরোচ্ছে। মানে বোতামগুলো যেহেতু উপরের দিকে লাগানো, তাই উপরেই ধোঁয়া হচ্ছে। এমন কায়দা করে লাগানো যাতে করে যেই আসুক তার মুখে ডিরেক্ট লাগবেই। তাই আমরা একটু নিচু হয়ে কিছুটা হামাগুড়ি দিয়ে গিয়ে এলাম, তাই আমাদের কিছু হয়নি আর কি। এই যুগে এমন কিছু হতে পারে? মানে এ তো পুরো গল্পের মতো। হবেই তো, গল্প হলেও সত্যি। পুরনো রাজবাড়ি হতেই তো পারে। যাকি, এখন চলো আরও কিছুটা যেতে হবে। যা মনে হচ্ছে আমরা অনেক কাছাকাছি এসে গেছি। কি করে বুঝলি? কারণ এতটা পথ এলাম, দামি দামি মূর্তি দেখলাম, কিন্তু আসার পথে একটাও বাধা পাইনি। কিন্তু এখন পেলাম, তার মানে এরপরেই কিছু একটা আছে। তারপরে এগিয়ে যেতে যেতে দেখলাম একটা বিরাট বড় দরজা। বাম আর ডান দিকে রয়েছে সিংহ, কিন্তু দরজার কোনো তালা নেই। তাহলে বন্ধ রয়েছে কিভাবে? এ বাবা, এটা তো বন্ধ। ধুর, ভারী মুশকিল তো। জানতাম। আমার ক্যালকুলেশন বলছে এর পেছনেই রয়েছে গুপ্তধন, আর এইটাই হলো সেই সিংহদুয়ার। তুই এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছিস? হতেও তো পারে যে এটা অন্য কোনো ঘর, মানে হয়তো এদিকে কিচ্ছু নেই। আছে আছে আছে, সব আছে। রহস্য রীতিমতো হাতছানি দিচ্ছে, শুধু একটু চেষ্টা লাগবে। ভালো করে দেখ, এই দরজার সামনেই রয়েছে দুটো সিংহ, আর তাছাড়া এই দরজাটা সব দরজার থেকে একদম আলাদা। দেখ, সে তো রাজবাড়িতে ঢোকার আগেই এমন সিংহ ছিল, এখানেও আছে। মানে এর মধ্যে আবার কি পার্থক্য? আছে আছে। সাধারণত রাজবাড়ির প্রবেশের মুখেই থাকে একটা বড় সিংহদুয়ার। তাও রাজা বুদ্ধি করে এই সুড়ঙ্গের মধ্যে বেকার বেকার সিংহদুয়ারের মতো বড় একটা বিরাট দরজা লাগাবে কেন? আর এই দরজাটাও কেমন অদ্ভুত দেখতে না? দেখ, কোনো তালা নেই অথচ বন্ধ। শোনা, এক কাজ করা যায়, মানে সবাই মিলে একবার ঠেললে দরজাটা সরেও যেতে পারে। যতই হোক অনেক পুরনো দরজা। চল না, সবাই মিলে ঠেলি, চল। এরপর সবাই মিলে দরজাটা ঠেলার ভীষণ রকম চেষ্টা করলাম। গুঞ্জা বলল, ধুর, আমার দ্বারা এ ঠেলা হবে না, অন্য কোনো একটা উপায় বের করতে হবে। এই এই দাঁড়াও দাঁড়াও, মনে আছে মোহনবাবুকে খুন করার সময় মিস মিলি একটা কথা বলেছিল? দরজা খোলার কিন্তু একটা মন্ত্র আছে, কিন্তু মন্ত্রটা যে কি? আমরা এত বড় একটা ভুল করলাম কি করে? যদি এটা আগে মনে হতো, হয়তো ওর থেকেই জানা যেত। যদি তালা থাকতো আমি একটা গুলি করে অন্তত তালাটা ভাঙতে পারতাম। আচ্ছা, এসব বাদ দাও। রেহানদা, তোমার কি মনে আছে ওই দুজনেই ছড়ার মতো ছন্দ করে বা অস্বাভাবিকভাবে এমন কিছু বিড়বিড় করেছে অনেকবার? আরে সাধারণত মন্ত্র যেমন হয়, যেটার মানেটা খুব কঠিন। ওদের সব কিছুই আমার কাছে অস্বাভাবিক লেগেছিল, তাও বিশেষ করে ঝিলিকের মুখেই বেশিবার শুনেছিলাম। এক একে এক, দু দুগুণে দুই, 3 নম্বরে সিংহদুয়ার, 4 নম্বরে জুই, মিলে গেলে খুলে যাবে 2 একে 2। কিন্তু এর মানেটা কি? মানে শুধু এটা বললেই কি খুলে যাবে? আচ্ছা, একবার বলা যাক তো। রেহান, বল একবার। আমি মন্ত্রটা আরেকবার পাঠ করলাম, কিন্তু কোথাও কোনোভাবে দরজা খুলল না। সত্যি, এরপর আর কোনো আশা থাকে না। মনে হলো এত দূরে এসে কি সমস্ত বৃথা হয়ে গেল। আচ্ছা, কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছিস তোরা? দরজার কোথাও কিন্তু কিছু নেই, শুধু উপরের দিকে একটা হাতল দেখা যাচ্ছে। এটা কিন্তু আগে দেখা যায়নি। এটা কি এখন এলো বলার পর? বলছি, একটা কাজ করো তোমরা। ঈশান, তুই একবার রেহানদার কাঁধে উঠতো, তারপর দেখ ওখানে কোনো স্ক্রু পাস কিনা। কথা মতো আমি ঈশানকে কাঁধে তুলতে ঈশান ওই হাতলের মধ্যে হাত দিয়ে দেখতে লাগলো কিছু আছে কিনা। এরপরে হাতে ঠেকলো একটা শক্ত সরু লোহার চাবি। এই তো পেয়েছি। নামা 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 আমায়। কই দেখি দেখি। আরে এটা তো চাবি, তালা নেই অথচ চাবি। আমার মনে হয় তালা এখানে নেই, কিন্তু ভিতরে কোথাও আছে, বুঝলি?
মন্ত্রটা যে এত কাজের সেটা কি ভেবেছিলি? যাই হোক, দরজা কিন্তু এখনও খোলেনি। রেহান, একটা কাজ করতো, মন্ত্রটা আরেকবার পাঠ কর। আমি আরও একবার পাঠ করলাম, সাথে সাথেই দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকে দেখলাম ঘরটা রাজবাড়ির সব থেকে বড় ঘর, অথচ চারিদিকটা তেমনভাবে সাজানো নেই। ভেবেছিলাম গুপ্তধন মানেই হয়তো অনেক সোনা পাওয়া যাবে, তবে আমাদের সামনেই রয়েছে একটা বড় আলমারি। আলমারিটা এতটাই বড় তাতে আমরা সবাই একসাথে ঢুকে যেতে পারবো। আলমারির বাঁদিকে একটা ছিদ্র। বুঝলাম বাইরে কেন চাবি পেয়েছিলাম আমরা। ঈশান চাবি দিয়ে আলমারিটা খুলল। এরপরই আমরা একেবারেই অবাক, কিছুই নেই সেখানে। তাহলে কি আমাদের বোকা বানানো হলো? হয় এই গুপ্তধন মোহনবাবু সরিয়েছেন, আর না হলে অন্য কেউ। সেটা নাও হতে পারে। রতন বলেছিল এদিকে নাকি ভূতের বসবাস, আর মোহনবাবু ভূতকে ভীষণভাবে ভয় পায়। সেটার প্রমাণ ছিল আমাদের গুরুমা। গুরুমা দেওয়া তাবিজ পড়ার পরেই নাকি ওনার পিছন ছেড়েছে কোনো এক পেতনি। মানে আমাদের এসব গল্প করতেন উনি। এটা কি কোনো সিন্দুক মনে হচ্ছে? আলমারির সাথেই সেট, আলাদাভাবে তো নেই। কি বলতো এটা? সত্যি তো, আগে তো লক্ষ্য করিনি। কিন্তু এটারও তো কোনো লক নেই, এটারও লক নেই, সিংহদুয়ারেও লক ছিল না। তার মানে এটাও মন্ত্র দিয়ে খুলবে। রেহানদা, তুমি ঝট করে মন্ত্রটা বলো তো। আমি আবার মন্ত্রটা বললাম, এই নিয়ে মোট 3 বার। এরপরে দেখলাম সেটা খুলে গেল, কিন্তু তার বদলে একটা নম্বর প্লেট বেরিয়ে পড়ল। 1 থেকে 100 অবধি এলোমেলোভাবে সাজানো একটা প্লেট। প্লেটের বাঁ দিকের কোণে প্লেটের উপরে একটা সিংহদুয়ারের ছোট্ট স্যাম্পল বসানো। আচ্ছা, এমন কোনো নাম্বার কি ঝিলিক বলেছিল, মনে আছে তোর? না, ঝিলিক তো মন্ত্র ছাড়া আর কিছুই বলেনি। এই মন্ত্রটা আরেকবার বলতো ভালো করে। 1 1 1, 2 2 2, 3 নম্বরে সিংহদুয়ার, 4 নম্বরে জুই, মিলে গেলে খুলে যাবে 2 1 2। বুঝতে পেরেছি, তাহলে এই ব্যাপার। এটা আগে বুঝিনি। বুঝলে ব্যাপারটা কেমন কায়দা করে হয়ে যেত। এবার দেখ কি হয়। কি করা হয়েছে বলো তো? সব এই মন্ত্রের খেলা। মানে এখানে কোনোভাবে অনেকগুলো নাম্বার থাকলেও আসল উত্তর পাওয়া যাবে ওই মন্ত্রের নাম্বারগুলো থেকে। এরপর ঈশান নম্বর প্লেটগুলো আঙুল দিয়ে সরানোর চেষ্টা করলো। 1 1 1 মানে নম্বর প্লেটটা ঘোরাতে হবে। তারপরে এই প্লেটটার বাঁদিকে ঘোরালো ঈশান। ঘোরাতেই প্লেটের মাথায় একটা সবুজ আলো জ্বলে উঠল। 2 2 2 মানে 2 নম্বর প্লেটটা ঘোরাতে হবে 2 বার। ঈশান যেই 2 বার ঘোরালো তখনই সেটার মাথায়ও সবুজ আলোটা জ্বলে উঠল। আচ্ছা, 3 নম্বরে সিংহদুয়ার, কিন্তু এখানে সিংহদুয়ারটা কোথায়? ভালো করে দেখো তো, বাঁ দিকে একটা ছোট্ট সিম্বল আছে না ওটার? এরপরে ঈশান সিংহদুয়ারের প্লেটটাতে একবার চাপ দিল হালকা, তারপরে আবার সবুজ আলো জ্বলল। 4 নম্বরে ছুঁই, তার মানে আই থিঙ্ক 4 নম্বর প্লেটটা শুধু ছুলেই হবে। দেখি। ছুঁতেই সেই একইভাবে আবারও সবুজ আলোটা জ্বলে উঠল। মিলে গেলে খুলে যাবে 2 1 2, মানে হলো যদি আমি সংখ্যাগুলো মেলাতে পারি তাহলে 2 আর 1 মিলে যাবে, তাই কি? কিছুক্ষণের মধ্যেই সবুজ আলো জ্বলে ওঠা প্লেটগুলো একই জায়গায় পরপর চলে এলো। তারপরে 2 আর 1 জুড়ে গিয়ে একটা বড় নম্বর প্লেট তৈরি হতেই খুলে গেল নম্বর প্লেটের দরজা। আনন্দে জড়িয়ে ধরল আমায় ঈশান। সিন্ধুকের মধ্যেই হিরে, মানিক, সোনা, আরও কত কি মূল্যবান ধাতু। কিন্তু এগুলো ছেড়েও আরও 2টো জিনিস সেখানে ছিল। একটা ছোট্ট সিন্ধুকের মধ্যে ছিল রাজবাড়ির দলিলপত্র, আর পৃথিবীর সব দামি হীরার মধ্যে অন্যতম এক হীরার আংটি, অরোরা গ্রিন। সম্ভবত এটা কোনো এক বাচ্চার আঙুলের আংটি। চারিদিকটা সোনালি হিরে দিয়ে মোড়া, আর মাঝে সবুজ চৌকোনো একটা বড় হীরা। কিছুক্ষণ নিজেরা একটু অবাক হয়ে দেখে নিলাম, তারপরে আমরা বেরিয়ে এলাম। বাকি কাজ এখন পুলিশের। এবার আমাদের রওনা দেওয়ার পালা। ঈশান বলল, হ্যাঁ যাক, শেষমেশ এত কাণ্ড করে সব কিছু উদ্ধার হলো। তবে একটা ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত, এই আংটিটার আগের জন্মের মালকিন হলো তোর বোন। কিভাবে বুঝলি শুনি? আংটিটা অনেকটা ছোট সাইজের,
কাজেই ওটা হয়তো রাজা একসময় ডাকাতির ভয়ই মেয়ের কিছু হয়ে যাবে ভেবে ওইভাবে লুকিয়ে রাখে। ওখানে সোনার ঘড়িও ছিল, দেখেছিলি? একদম ছোট্ট, হয়তো সেটাও তোর বোনের। যাই হোক, রাজা কিন্তু অনেক বুদ্ধিমান, তাই ওভাবে আজও পাওয়া গেল সেই জিনিসপত্রগুলো। যদি ওই আংটি একবার পেয়ে যেত কেউ, তাহলে অনেক বড় লোক হতে পারত, কারণ আংটিটার মূল্য কিন্তু অনেক। আচ্ছা, রতন কেন বলেছিল যে ভূত আছে এখানে? আমার বিশ্বাস মোহনবাবুও নিশ্চয়ই একদিন ওখানে গিয়েছিলেন আমাদের মতো, ওই গুপ্তধনের সন্ধানে, কিন্তু উনি ওই ধোঁয়ায় আটকে পড়েন। আর তারপর থেকে ওনার ধারণা হয় যে ওইখানে আর কিচ্ছু নেই, খালি ভূত ছাড়া। সে তো বুঝলাম, কিন্তু পুরো ঘটনাটা একবার বল শুনি, ঠিক কি হয়েছিল? দেখ, আপাতত আমি যেটুকু বুঝছি সেটা বলি। আগের জন্মে তোর বোন ছিল রাজনন্দিনী, মানে রাজবাড়ির একমাত্র উত্তরসূরি। রাজা রাঘব ছিলেন ওর বাবা, আর রানীমায়ের নাম ছিল অন্নপূর্ণা। এটা অবশ্য আমি জেনেছিলাম ওই সিন্দুক খোলার পরে, তোরা হয়তো লক্ষ্য করিসনি। একটা লকেট ছিল যেটার উপরেই লেখা ছিল নামটা, তাই আমার মনে হলো। যাকে রাজার নিজের ভাই ছিলেন আগের জন্মের ওই মোহনবাবু। মোহনবাবু চেয়েছিলেন সিংহাসন দখল করতে, সাথে এই রাজবাড়ির আর ওই আংটির মালিকানাও নিতে। সেটার মালিক যদি তিনি হতে পারতেন, তাহলেই তিনি সবার উপরে থাকতে পারবেন। ওটা পেতে হলে লাগবে সিংহদুয়ারের মন্ত্র। এই জন্যই সিংহদুয়ার এতটা রহস্যময়। মন্ত্র ওরা তিনজন ছাড়া আর কেউ জানত না। একদিন রানীমাকে মোহনবাবু জিজ্ঞেস করে মন্ত্রটার ব্যাপারে, তারপর রানীমা স্বাভাবিকভাবেই বলেননি। তাই মোহনবাবু আগের জন্মে তিনজনকেই মেরে দিতে চেয়েছিলেন কোনো এক রাতে। মেয়েটাকে রাজবাড়ি থেকে বের করে দিয়েছিলেন রানীমা। তো সেই হিসাবে ওনার আগের জন্মের স্বামী ছিলেন রাঘব, চাবুক দিয়ে মেরেছিল। এক কথায় নারীর ওপর অত্যাচার। আর রাজার মুখটা থেতলে দিয়েছিল ঠিক সিংহদুয়ার যাওয়ার মুখে। আর সেটা মিস মোহনবাবুকে খুন করার সময় বলেছিলেন। আর মিস মিলি এটাও বলেছিলেন যে ওনার মেয়েকে রাজবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আর ঝিলিকের সাথে মিস মিলি মায়ের মতো আচরণ করেছিলেন অনেকবার, সেই হিসাবে মিস মিলি ছিলেন রাজনন্দিনী। এত সব কিছু আমি বুঝতাম না যদি ঝিলিক আর মিস মিলির বলা কথাগুলো না মিলত। অবাক করা একটা ঘটনা, এখনো বিশ্বাস করতে কষ্ট হলেও বিশ্বাস করিয়ে দিয়ে যায় ঘটনাগুলো, তাই না? যাক বাবা, এখন সব শান্তি, মিশন কমপ্লিট। হ্যাঁ, এবার রেহান কাকিমাকে বল ভালো করে লুচি তরকারি বানাতে, জমিয়ে খাবো এতদিন পরে। আরে চল চল, বোনকেও দেখে আসবি। আর ওর সাথে তো গুঞ্জার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সে তো বটেই, তবে আমার মনে হয় মিস মিলির থেকে ওকে এখন দূরে রাখাই ভালো। বেশ বলেছিস। তবে যাই বলিস, একটা কথা আমার মা সবসময় বলে জানিস, প্রত্যেক অক্ষয় তৃতীয়ায় আজকের দিনে নাকি যা যা হবে সেটা সারা জীবন অক্ষয় থেকে যাবে, খারাপ হোক বা ভালো, যাই হোক না কেন। দেখ, প্রতি বছর অক্ষয় তৃতীয়াতেই এই একই ঘটনা ঘটে, তার কারণ কিন্তু এটাই। হয়তো আগের জন্মে ওদের সাথে খারাপ ঘটনা ঘটেছিল কাকতালীয়ভাবে এই অক্ষয় তৃতীয়ার দিনেই। সত্যি বলতে কিছু জিনিস কাকতালীয় হলেও সত্যি, এই ঘটনা তার চাক্ষুষ প্রমাণ। তবে যাই হোক, সত্যি তোরা না থাকলে এসব হতোই না। ইন্সপেক্টরও অনেক সাহায্য করেছেন সত্যি, এই না হলে ঈশানের গোয়েন্দাগিরি, তাই তো? পারিস বটে ভাই।